जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तौ सिक्त्वा प्रणमामि मुहुर्मुहुः। आज কথামৃত ভবন হতে গগনানন্দজির স্মৃতি, তার জীবনচর্যা, তার আদেশ উপদেশ এটুকু আলোচনা করার জন্যে, যাকে বলা হয় যে স্মৃতি রোমন্থন। আমাদের প্রিয়জনের কথা বলতে বলতে বা শুনতে শুনতে আমরা আনন্দ উপভোগ করি। গগনানন্দজি ছিলেন একটি ধৈর্য, একটি আত্মপ্রত্যয়, একটি কর্মযোগী, এই সবগুলোর উদাহরণ বলা যেতে পারে। ধীর স্থির অচঞ্চল, মুখের সেই মৃদু হাসিটুকু কখনো অম্লান হতে আমরা দেখিনি। তার ছিল একটা বুলডগ টেনাসিটি। যিনি ধরতেন যেটি, সহসা তিনি সেটিকে ছাড়তেন না। অবশ্যই সবটাই সঙ্ঘের জন্যে, সঙ্ঘের সর্ববিধ কল্যাণের জন্যে। তার দীর্ঘদিনের এই অভ্যাস, এবং এই অভ্যাসটি গঠিত হয়েছে তিনি যখন ব্রহ্মচারী ছিলেন তখন থেকেই বলা যেতে পারে। আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি সঙ্গে যোগদান করার কয়েক মাসের মধ্যে তার সঙ্গে আমি পরিচিত হয়েছিলাম। তার স্বভাবতই তার স্মৃতি বলতে গেলে পারে যে আমার নিজের কথাই যেন বেশি বলা হয়ে যায় বলে মনে হবে। তার সঙ্গের প্রতি যে ভালোবাসা, সঙ্গই তার জীবনের ধ্যান জ্ঞান ছিল। তার অনন্ত ধৈর্য এবং সীমাহীন তার কর্মনিষ্ঠা, এর গভীরতা যে কত সেটা আমাদের বোঝার মতো ক্ষমতা ছিল না, এখনো নেই। যে সময় আমি তার সঙ্গে পরিচিত হই তখন পশ্চিমবাংলা একটি এমন রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। কলকাতা কোনো একটা আশ্রমে আমরা তখন থাকি। সেই অস্থিরতার সময়েতে আমাদের কাছে কেউ কোনো খবরই নিত না। জায়গাটার নাম না বললে তার যারা কলকাতার মানুষ তারা জানেন, জায়গাটির নাম হচ্ছে বরানগর। সেই সময়তে তিনি এবং পূজনীয় শম্ভু মহারাজ, অকুণ্ঠানন্দজি, তারা রাত্রি 10টার সময় আসতেন। সারাদিন কঠিন পরিশ্রম করার পর তিনি বরানগরে আসতেন। আমরা কেমন আছি? মনে পড়ে তার কথার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আদেশ নির্দেশ কিভাবে মেনে চলতে হয়। সেবা প্রতিষ্ঠানে তখন চলছে রাজনৈতিক একটি প্রায় অসহনীয় অবস্থা। গেটে স্লোগান চলছে, চতুর্দিকে হই হল্লা। তিনি তার অফিসে বসে আছেন। তাকে শুনে শুনে এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে
কিন্তু তাকে ক্রোধান্বিত হতে কেউ দেখছে না। তিনি সংযত চিত্ত হয়ে পরবর্তীকালেতে এটি অনেকেই বলেছেন যে আমরা দেখেছি মহারাজের কি ধৈর্য, এই ধৈর্যের শেষ নেই। তো ওই সময় সেদিনকে আমাকে উনি যখন অফিস যাচ্ছেন, আমরা তখন বরানগর থেকে ভয়ে পালিয়ে যেয়ে সেবা প্রতিষ্ঠানে আছি। তা আমাকে বলে গেলেন যে দেখো সুভাষ, তুমি এই সিঁড়িতে উঠবার এই যে জায়গাটি রয়েছে, তুমি এখানে বসে থাকবে, ওপরে কাউকে যেতে দেবে না। আমি বললাম, হ্যাঁ মহারাজ, আমি বসে থাকবো এখানে। তিনি ঘর থেকে বেরিয়ে খেতে আসতেও পারছেন না। দুপুরে তাকে খেতে আমরা দেখিনি, একটু দেরি খেতেন একটু। সারাদিন গেল, আমি খেয়ে এসি 5 মিনিটের মধ্যেই বসে পড়েছি ওই জায়গাতে। বসেছি আমি 8টাতে, সকাল 8টায়। সারাদিন বসে আছি। মহারাজ এলেন প্রায় রাত্রি 8টায়। আমার দিকে একবার তাকালেন, একটু হাসলেন, ঘরে চলে গেলেন, বললেন তুমি এবার চলে যাও। খাবার সময় আমরা সবাই খাচ্ছি, আমাদের সঙ্গে উনি খেতেন। আমি একবারই নবাগত ব্রহ্মচারী, তখন 1 বছর হয়ে গেছে বোধহয়। অনেকে খেয়ে চলে গেলেন, আমি আর 2-3 জন বসে আছি। হঠাৎ আমাকে বলছেন যে সুভাষ, তুমি ক্যাসাবিয়াঙ্কার গল্প জানো? আমি জানি। আমি তো হাসলাম। তারপরে উনি বলতে আরম্ভ করলেন, একটি জাহাজের একজন তার পুত্রকে বলেছে তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। ছেলেটি অপেক্ষা করতে করতে দেখছে জাহাজে আগুন লেগে গেছে, সবাই জাহাজ থেকে চলে যাচ্ছেন এবং দ্রুত যে যত আগে নেমে যেতে পারবে তার একটা তীব্র প্রতিযোগিতা রয়েছে। ছেলেটি বলছে তখন নিজের মনে, বাবা আমি কি এখনো অপেক্ষা করব? কোথায় বাবা? বাবার দেখা নাই। বাবা সে আগুনের মধ্যে ঢুকতে পারবে কিনা, তা সেই জন্যে আবার কিছুক্ষণ বাদে ছেলেটি বলছে, বাবা আমি কি এখনো অপেক্ষা করব? এই করতে করতে সেই প্রচণ্ড অগ্নির দাবদাহেতে ছেলেটি অজ্ঞান হয়ে গেল। যা পরিণতি হয় সে তো দেখাই গেল। যে বললেন দেখো এই আজ্ঞাবহতা। তখন আবার স্বামীজি প্রসঙ্গ আরম্ভ করলেন, সারাদিন একটা টেনশনে গেছে তো, কাকে বলবে, কথা বলার তো লোক নাই, বাকি কয়েকজন সন্ন্যাসী, আমি ব্রহ্মচারী। এই স্বামীজি এই আজ্ঞাবহতার কথা আমাদের সঙ্গে বলেছেন খুব। স্বামীজি বলতেন যদি বলি কুমির ধরে নিয়ে আয় গঙ্গা থেকে, সেইটা আগে করতে হবে, এসে জিজ্ঞেস করবেন মশাই এরকম আপনি বললেন এমন একটি কথা, সেই যে গরু নিয়ে আসার ঘটনা, বলেছে গরুটা নিয়ে আসতে হবে। স্বামীজি তার শিষ্যকে বলেছেন, গঙ্গার পার হয়ে নিয়ে আসতে আসতে নৌকোয় আসছিল, পড়ে গেছে গরুটা, থাকতে চাইছে না। তিনিও সেই গঙ্গায় ঝাঁপ দিলেন, আমাদের সাধুটি, নাম আমার মনে নেই। এবং প্রায় ওই দিকে শালকের কাছাকাছি যে গরুটাকে ধরে তিনি ডাঙায় উঠেছেন, নিজের জীবন বিপন্ন করে গুরুর আদেশ, যে এ হচ্ছে আজ্ঞাবহতা। গৌরানদীর জীবনের সঙ্গে এই আজ্ঞাবহতার তিনি আস্তে আস্তে অন্য সময়তে যেন আমাকে একবার বাগেরহাটে পোস্টিং করলেন। এখানে বাগেরহাট গেলাম, এখান থেকে বলে দিলেন যে দেখো ওখানে একটা গরু আছে,
এই গরুটা তোমাকে দুইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করব। কিন্তু জীবনেও কাজ করিনি, একটু ঘাবড়িয়ে গেলাম শুনে। তারপরে চিন্তা করলো, আরে মানুষই তো এগুলো করে, আমি গায়ে দোয়াই নাই, কোনো দিন প্রয়োজন হয়নি, এখন প্রয়োজন হয়েছে, আর আমিও তো খাবো, আমিও খাবো। আরম্ভ করলাম। 2-3 দিন খুব অসুবিধে হলো, কিন্তু ধীরে ধীরে আমার মনে হলো, বাবা কাজটা কত সহজ। আমাদের কর্মজীবনে তাই অনেক সময় সাধু ব্রহ্মচারী জিজ্ঞেস করেন আমাদের, মহারাজ এ কি আমার দ্বারা সম্ভব হবে? এরকম একটা কাজের কথা বলছেন। বলে, দেখো না, তোমার যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, তোমার যদি ধৈর্য থাকে, সর্বোপরি তোমার যদি সঙ্ঘের উপর ভালোবাসা থাকে, প্রভুর ইচ্ছায় সেটি সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে। যে তার জীবনের বিভিন্ন দিক, যে সঙ্গের ভালোবাসার কথা, যে ভালোবাসাতে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। একই সঙ্গে তিনি সেবা প্রতিষ্ঠানের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আবার বেলুড় মঠের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার জীবনচর্যাও ছিল ওই রকমই আর কি। প্রতিনিয়ত জপ, ধ্যান, সাধ্যায় যেখানেই যান, এটি তার জীবনের প্রধান অঙ্গ ছিল। এবং আমার পক্ষে এটা একটা আশীর্বাদ বলা যেতে পারে তারই। আমি তার সঙ্গে বহু জায়গায় গেছি, যে মহারাজ এখানে এই কাছাকাছি একটি জায়গায়, ওই জায়গাটির নাম, ওই যেখানে ওই ফ্যাক্টরি রয়েছে আর্মস অ্যামিউনিশনসের, ইছাপুর, যে ইছাপুরে একটি ঠাকুরের আশ্রম তৈরি হচ্ছে। আমি বা দিব্যানন্দজি আমরা সকালে যাইটাই। আর মিস্টার দত্ত কাশীপুরের যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস যেখানে তৈরি হয়, তার জেনারেল ম্যানেজার বাঙালি দত্ত, তা উনিও আসবেন। হ্যাঁ, আপনাকে দিয়ে ওটা উদ্বোধন করাবেন, 2-4টি কথা শুধু বলে আপনি চলে আসবেন। বলে, কেন, বেশি বললে হবে না? মহারাজ আপনার সময়ের অভাব। বলে, বাহ, তুমি ব্যস্ত, এটা তো ঠাকুরেরই কাজ। একটা আশ্রম মানে কি? আশ্রম বলতে কতগুলো ঘর বাড়ি তো নয়। আশ্রম বলতে আশ্রম কেন্দ্রিক মানুষের কল্যাণ করার জন্যে এটা একটি পবিত্র স্থান। তখন আমি বললাম যে ওখানে সব মদ গাঁজা খায়। ওই দত্তের সঙ্গে আমার আলাপ ছিল। তিনি বললেন যে যদি এখানে একটা আশ্রম হয়, আপনাদের সাহচর্যে এসে স্থানীয় মানুষের অনেক কল্যাণ হবে। তারপর হলো, উনি গেলেন এবং দীর্ঘক্ষণ বক্তৃতা করলেন। এই একটি মহৎ কর্ম হলো, এই মহৎ কর্ম দীর্ঘকাল ধরে মানুষের কল্যাণ সাধন করে যাবে। এরকম বহু জায়গায় থেকে বলা হয়েছে। হ্যাঁ, এমনকি আমাদের একটি প্রাক্তন ছাত্র বরানগরের, তার বাড়িতে একটি বগলা মন্দির আছে। সেই মন্দিরের মায়ের মূর্তি হয়েছে নবকলেবর। সেই মূর্তি উদ্বোধন করার জন্য মহারাজকে বলছেন, এটা গৃহস্থ বাড়িতে। আমাকে বলে, ওহে কথাটা বলতেন, ওহে তোমার ছাত্র, আধখানা বলতেন, তো ওই রেফারেন্স হয়ে গেল। তখন হ্যাঁ, আমি বললাম, মহারাজ ও আমার কাছে এসেছিল। তাহলে না,
তুমি যে তোমাকে চেনেন, তোমাকে এত স্নেহ করেন, তুমি যাও। ছাত্রটিকে বললাম, তুমি যে মানুষকে বলো, তবে তার সময় মতো তিনি যে তারিখ দেবেন সেই দিন করতে বলে, সে তো বটেই। মহারাজ এক কথায় রাজি হয়ে গেলেন। এবং তখনকার দিন, আমি তো আজকে এটা বলছি 15-20 বছর আগে, ওই ছাত্রদের জন্য মহারাজ ওই বরানগরের পাশেতেই একটি জায়গাতে একটা 2তলা বাড়ি ওদের ব্যবহার করতে দিলেন। কোনো ভক্তের বাড়ি, যে কি না, এখান থেকে তোমরা মানুষের কল্যাণের জন্য কাজ করো, সেবা করো। যে কী সেবা করবে? এই তো বস্তি টস্তি দেখছো সমস্ত, হ্যাঁ, এদের জন্যে তোমরা ডাক্তার নিয়ে এসো, ওষুধপত্র নিয়ে এসো। এটি আমাদের দেশে এখনও যথেষ্ট অভাব রয়েছে। তারা বললেন, হ্যাঁ মহারাজ, আপনি যা বলছেন আমরা করব। ওই ভাওয়ালদের বাড়ি, ক্যালকাটা বুক হাউস যাদের, তাদের বাড়ি, এখনও তারা সেই বাড়ি অধিকার করে রয়েছে এবং মহারাজের নির্দেশে ওরা সেই কাজ করে যাচ্ছে। আর মহারাজ আসবেন জেনে ওই স্থানীয় বহু লোক, সে গোটা রাস্তা যানজট হয়ে গেছে, ওর বাড়ি তো গলির মধ্যে একটা, বহু মানুষ এসেছেন। আর গহনানন্দ যে এসেছেন একটি ভক্তের বাড়িতে, হ্যাঁ, বগলা মায়ের মন্দির উদ্বোধন করতে, 5 জন বিচারপতি এসেছেন মহারাজের সঙ্গে, যাদের অত্যন্ত প্রীতির সম্পর্ক ছিল। হ্যাঁ, সে এক বিরাট মহোৎসব হয়ে গেল। হ্যাঁ, তারপরে বলছেন, দেখো মায়ের কি কৃপা, হ্যাঁ, এ তার কৃপায় এত মানুষ এসেছে, আমি না করে দিলে আমারই খারাপ লাগতো। যে এই যে তার সেই আমিত্ববোধ ছিল না, তিনি মানুষের প্রতি দরদি, মানুষের প্রতি, ভক্তের জনের প্রতি তার ছিল একটি অপূর্ব ভালোবাসা। তারপর আমাকে একদিন হঠাৎ বললেন, আমি তখন তো বরানগরে, আবার সে তো কয়েক বছর বাদে, অন্তত 15 বছর বাদে ফোন করছেন রাত্রিরে, হয়ে এখানে এসে একদিন কথামৃত পাঠ করো। তাহলে আমরা যাবো, বলে এই রবিবার দিনে এসো। তা আমি গেছি, কথামৃত আমি পাঠ করছি, 1 ঘন্টা কথামৃত পাঠ করলাম। একটু প্রিপারেশন নিয়ে যেতে হয়েছিল। আজকে তো বক্তৃতা করছি, এই তো 15 মিনিটের নোটিশে ভুলে গেছি আজকে এটা করতে হবে। আর বক্তৃতা নয়, আমাদের প্রিয়জনের কথা বলা। আমরা যাকে ভালোবাসি, বাবার মতো দেখি, সঙ্গগুরু আমাদের, তার সঙ্গে কথা, তার বিষয় নিয়ে কথা। আজকে যে আমাদের যে বরানগর মঠ, তার অবদান মহারাজের কত? হ্যাঁ, সেটা বলবো। তা কথামৃত আমি পাঠ করে চলে এলাম। মহারাজ সেদিন ছিলেন না, কিন্তু বলে গেছেন ওদের ওই বরানগরের এই সুভাষ আসবে, ও একটা পাঠ করবে, অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, পাঠের পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, ওর গাড়ি নিয়ে আসবে। কথামৃত পাঠ হলো। আর একজনাকে বলেছেন, এই আমাদের বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল ছিলেন, তিনি তো অত্যন্ত উচ্চশিক্ষিত সাধু, খুব ভালো, তাকেও বলেছেন ওই একদিন কথামৃত পাঠ করবে। তারপর একদিন রাত্রি 10:30টার সময় ফোন করতেন, ওনার কাছে 10:30, 12:30 কিছু না। ওই দেখো, এখন থেকে প্রত্যেক রবিবার তোমাকে কথামৃত পাঠ করতে হবে। বলছি, মহারাজ ওখানে সব পণ্ডিত মানুষ কথামৃত পাঠ করেছে, শাস্ত্রবিদ,
তোমাকে কে পণ্ডিত হতে না করছে, বলে ফোনটি নামিয়ে রাখলেন। এর ওপর আর কথা নাই। তা আমি আজকে যে দু চারটি কথা আমি বলতে পারি ভক্তদের কাছে, আমার তো মনে হয় এটি তার আশীর্বাদ। বরানগর মঠ সম্বন্ধে বলি। এই বরানগর মঠ বরানগর সংরক্ষণ সমিতি বলে ভক্তরা চালাতেন। সেই মঠ ধীরে ধীরে রামকৃষ্ণ মঠ মিশনে হলো। আর এর পিছনেতে গৌরানন্দজির একটা বিরাট আবেদন ছিল। তখন তিনি ভাইস প্রেসিডেন্ট নয়, তখন তিনি বোধহয় জেনারেল সেক্রেটারি, না ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আত্মস্থানন্দজির জেনারেল সেক্রেটারি। ঈশ্বরের কৃপা, মায়ের কৃপা তো এই রকম, বরানগর রামকৃষ্ণ মিশনকে ওই পিসি ঠাকুর, একটা সব ট্রাস্ট ছিল না, তার ওয়ান অফ দ্য ডাইরেক্টর বরানগর লোক, তিনি বলেছেন যে বরানগর রামকৃষ্ণ মিশনকে তার বাড়িটা দিয়ে দেবে। শিবেন মহারাজকে বলেছেন। তখনকার দিনের আমাদের বেলগড়িয়ার তিনি বরিষ্ঠ সাধু। শিবেন মহারাজ আমাকে একদিন ফোন করলেন যে সুভাষ, তুমি দেখো তো ওই পিসি ঠাকুর, ওই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টরস, ওরা বাড়িটা দিতে চায়, তা তুমি গেলে একটু কথা বলবে। তা আমি ইতিমধ্যে মহারাজের সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বললাম টললাম, বলে ভালো তো, নিয়ে নাও তোমরা নিতে তো অসুবিধে নেই, কিন্তু আমি চলে যাওয়ার পর ওই বাড়ি বিক্রি করে দেবে, হয়তো আমার পরবর্তীতে আসবে। তো মহারাজ, আমার একটা প্রপোজাল রয়েছে, ওটা বরানগর সংরক্ষণ সমিতি রয়েছে, ওদের ব্যবহারের মতো এরকম একটা ভাষা টাষা করে যদি ব্যবস্থা করতে পারেন, আর বরানগর সংরক্ষণ সমিতি উঠে যাবে যখন আমাদের রামকৃষ্ণ মঠ এই প্রতিষ্ঠানটাকে নিয়ে নেবে। হ্যাঁ, তুমি ভালো বলেছো তো, দেখো চিন্তা করো, এটা করি নাই ভালো। হ্যাঁ, তুমি একটু জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলো। তো উনিও বললেন ব্যস্ত, এরকম একটা ডিড করে নিয়ে, আনন্দের বিষয়, উনি না বললে আমি জেনারেল সেক্রেটারির কাছে অ্যাপ্রোচ করতে পারতাম না। এখন সেই বাড়িটি সাধুদের বাসস্থান হয়েছে। হ্যাঁ, এরকম ওনার অত্যন্ত সংঘের প্রতি ভালোবাসা, নিষ্ঠা। তখনকার দিনের জমি জায়গা ঘর বাড়ি নেওয়াটা রামকৃষ্ণ মঠ মিশন খুব ভালো বলে মনে করতেন না। অ্যাডজাসেন্ট টু আমাদের মঠ বা মিশন সেসব জায়গাও নেওয়া হয়নি, এখন আমাদের পস্তাতে হচ্ছে। উনি একমাত্র ব্যক্তি, তিনি বলতেন যে জমি জায়গা আর বাড়বে না, টেনে বাড়ানো যাবে না। তিনি জানতেন যে সংঘ অতি দ্রুত প্রসার লাভ করবে। এই শ্রীরামকৃষ্ণের কৃপা, মায়ের এই ব্যাকুল হয়ে আকুল হয়ে প্রার্থনা, এটা তো বার্তা হবার নয়। আর মহারাজের জীবনে এটাই ছিল তাই, যেখানে যতটুকু, যে দেখো আমাদের আশ্রমের কাছাকাছি কোনো জায়গা থাকলে পারে চেষ্টা করতে হবে এবং সেটাকে নিতে হবে। বারাসত আশ্রমের পাশে একটা ডোবা ছিল, এখন আমরা যে মেন গেট ওই পাশাপাশি আমরাও দেখেছি, তা সেই জায়গাটুকু তার সঙ্গে একটু জায়গা ছিল, কিছুতেই সেই ভদ্রলোক রামকৃষ্ণ মঠ মিশনকে দেবে না। তার কাছে সাধুরা যাচ্ছেন ওখানকার দিনে, তখন যিনি অধ্যক্ষ মহারাজের সাজেশন হচ্ছে তাকে যে ওকে ডেকে এনে প্রসাদ খাওয়াও, যে দেখো ওকে ডেকে এনে প্রসাদ খাও, প্রসাদের একটা মাহাত্ম্য আছে। হ্যাঁ, সে বলতো যে অন্যদের অল্প পয়সায় দেবো, তো রামকৃষ্ণ মিশনকে বেশি টাকায় দেব না। পরবর্তীকালে তিনি বললেন যা দেবেন দেবেন,
ঠাকুরের আশ্রম। হ্যাঁ, ওনার মুখ থেকে আমি এই কথাগুলো শুনেছি যে এই প্রসাদের একটি মাহাত্ম্য। দীর্ঘকাল ধরে তিনি সেবা প্রতিষ্ঠানে ছিলেন। তিনি এর রূপকার, কিন্তু তার একটি কর্মীর সঙ্গেও ছিল অত্যন্ত প্রীতির সম্পর্ক। একজন ডাক্তার, ডক্টর চৌধুরী, তিনি আমারও পরিচিত ছিলেন। আমিও কাঁকুরগাছিতে গেছি, আর তিনিও তার বাড়ি থেকে কাঁকুরগাছিতে এসেছে মহারাজকে প্রণাম করতে। আমার সঙ্গে কথা বলছেন বসে। তিনি আমার দুবার হার্নি অপারেশন করেছে, দুবারই তিনি আনসাকসেসফুল। তিনি বলছেন, দেখুন মহারাজ, আমরা গৃহী লোক, আমাদের সারা জীবন হচ্ছে অর্থের জন্য ঘুরে বেড়ানো, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমরা তো ভগবান কোনোদিন দেখতে পারবো না, ভগবান সম্বন্ধে বোধ বুদ্ধি আমাদের আসবে না, কিন্তু আমরা এমন একজন মানুষকে দেখেছি, আমার কাছে স্বামী গহনানন্দজি হচ্ছেন ভগবান। এত ডাক্তার আছে, এত নার্স আছে, এত কর্মী আছে, প্রত্যেকের ব্যক্তিগত জীবনের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য, প্রয়োজনে অপ্রয়োজনে এত ব্যস্ততার মধ্য থেকেও তিনি এগুলো করতেন। শুনতেন, খুব নজর দিয়ে শুনতেন, খুব হৃদয় দিয়ে শুনতেন, খুব দরদ দিয়ে শুনতেন, এবং তার পক্ষে যতটুকু করা এর জন্যে ততটুকু তিনি করতেন। কোথায় ছেলে মেয়ে ভর্তি হবে, তার জন্য টাকার দরকার, কোথায় একটা চিঠি লিখে দিলে তার একটা কাজের সুবিধা হয়, সবটাতেই প্রায় তিনি সানন্দে রাজি হতেন। আর কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ওই দীর্ঘকাল ধরে 9 মাস বন্ধ থাকলো সেবা প্রতিষ্ঠান, তারপরেতেও বহু কর্মীকে ছাঁটাই করা হলো। তখন তিনি তো আর ওখানকার সেক্রেটারি নন, কিন্তু তার একটা অপূর্ব প্রস্তাব যে দেখো, বাড়ির কর্তা এই সমস্ত করেছে, আমাদের বিরোধিতা করেছে, কিন্তু ওই বাড়ির তার স্ত্রী, ছেলে মেয়ে, তাদের কি হবে? যখন বলছে এই লোকগুলোকে ফিরিয়ে না ভালো, এটা তো অবাক হয়ে যাচ্ছে যে তার সঙ্গেও এমন দুর্ব্যবহার করেছে যে দুর্ব্যবহারের কথা মানুষ চিন্তা করতে পারে না। প্ররোচনা ছিল, সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। প্ররোচনার ফলে হয়েছে, কিন্তু তার হৃদয়টা কত দরদি হৃদয় তার ছিল। যারা স্লোগান দিয়েছে, গালাগালি করেছে, ভণ্ড বলেছে, প্রতারক বলেছে, ব্যবসাদার বলেছে, সত্ত্বেও সেই সমস্ত মানুষের কল্যাণের জন্যে, তাদের অন্নবস্ত্রের সংস্থানের জন্য তার হৃদয়টা কেঁদে উঠেছে। সেই বাড়ির মহিলাটি, তার বাচ্চা কাচ্চা, এই সাধুর হৃদয়। আমরা শাস্ত্রে পড়ি সাধুর হৃদয়, এবং সাধুর হৃদয় আধ্যাত্মিকতার পূর্ণতা না হলে পরে সাধুর এই হৃদয়ের বিকাশ হয় না। তার সেটি হয়ে গেছিল। স্বল্পবাক মানুষ ছিলেন, কথাবার্তায় খুব সংযত ছিলেন, কিন্তু তিনি দরদি ছিলেন, মানব দরদি ছিলেন। এই ধরনের সব উদাহরণ রয়েছে তার জীবনেতে। নিজের কথা কোনোদিন তিনি বলতেন না তো। তার পরিবারের একজন খুব নামকরা স্বামী, তখনকার দিনের স্বামী প্রভানন্দ, তিনি ছিলেন চেরাপুঞ্জির অধ্যক্ষ। চরম দারিদ্র্যের মধ্যে সে প্রতিষ্ঠান চলত। একটা বিশেষ ধর্মকেন্দ্রিক ওইসব জায়গায় থাকতো। খ্রিস্টানদের একটা বিরাট ওখানে প্রভাব ছিল। তথাপি তিনি হেঁটে হেঁটে গেছেন বাংলাদেশের শ্রীহট্ট থেকে চেরাপুঞ্জিতে। এসব লোক ছিলেন যারা তাদের সম্মতে নিয়ে এসেছেন।
তাদের সেবার জন্য তিনি দেখলেন প্রথমেই যে এই মানুষগুলো শিক্ষা দীক্ষার প্রয়োজন। তিনি আরম্ভ করলেন স্কুল করতে। তিনি ছিলেন দীর্ঘকাল, কিন্তু তার কঠিন পরিশ্রমে উপযুক্ত সময়তে খাদ্যের অভাবের জন্যে তার টিবি হলো। তিনি বাড়ি চলে গেলেন বেলুড় মঠের পরামর্শে। বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আবার চলে আসবে। তখন মহারাজ ওই মহারাজের খুব সেবা করলেন। উনি আমাকে নিজে বলেছেন যে উনি যখন বাড়িতে এলেন, আমরা তো দেখিনি তাকে, আমি কিছুদিন সেবা করলাম। তারপরে দেখতে পাচ্ছ, তাহলে মহারাজ তার আশীর্বাদে অবশ্যই। তবে আমার একটা স্বামীজির প্রতি খুব ভালোবাসা ছিল, কিন্তু উনি আমাকে সঙ্গে যোগদান করার জন্য তো সেরকম কিছু বলেননি। যেই ওনার শরীর চলে গেল, বৌদি ছিলেন খুব প্রিয় বলে চলে গেলেন, ব্যাস। আমি একবার নিয়ে গেলাম তাকে চেরাপুঞ্জিতে। গাড়ি করে যাচ্ছি, গৌহাটি থেকে যাচ্ছি গাড়ি নিয়ে, প্লেনে গৌহাটি গেছি। ছোটো গাড়ি, পিছনের দিকে উনি আর আমি বসেছি, সামনের দিকে সপ্তর্ষি মহারাজ বসেছেন। কথা বলতে 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 ঘুম এসে গেছেন। আমার এই কাঁধের এই দিকে মাথা রেখে ঘুমিয়ে গেছেন। 3-4 মিনিট পরে ঘুমিয়ে গেছিলাম। তোমার কাঁধে তোমার অসুবিধা হয়নি তো? বাবা কী কারণ, আমি ধন্য যে তিনি আমার কাঁধে মাথাটি দিয়ে 3-4 মিনিট হয়তো তিনি ঘুমিয়েছেন। প্রথমেই উঠে তার প্রশ্ন যে তোমার অসুবিধা হয়নি তো? না মহারাজ, অসুবিধা হয়নি, যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি। হঠাৎ তিনি বললেন, আচ্ছা তোমাদের তো খেতে হবে। একটা জায়গায় একটা চণ্ডীমণ্ডপের মতো রয়েছে, সেখানেতে উনি বললেন যে তোমরা কাজ করো, আমি একটু পাচারি করে নিই, খাবার তো সব রয়েছে, তোমরা খেয়ে নাও। উনি খেলেন না, ওরা তো। আমরা খাওয়া দাওয়া করলাম টরলাম। ততক্ষণ তিনি জায়গাটা একটু দেখছেন, এখানে ওইদিকে একবার যাচ্ছেন, বাচ্চা কাচ্চা একটু আসছে, কাদের সঙ্গে একটা কথা বলছেন, লজেস্টন ছিল, সব দিচ্ছেন। এরকম করে সব দিকে তার নজর থাকতো। আমরা 3 জন, একজন ড্রাইভার, আমরা 2 জন সাধু। সেখানেও তার নজর আছে যে সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমাদের তো খাওয়ার সময়। এটি ছোট ছোট কথা, ছোট ছোট উপদেশ বহু সাধুর জীবনকে তিনি পূর্ণ করে দিয়েছেন। সহসা কাউকে ধমক দেননি, যাকে পেরেছেন তাকে সাহস জুগিয়েছেন। বলতে বাধা নেই, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সাধুর কাজকর্মের অসুবিধা হয়েছে, উনি রেখে নিয়েছেন সেবা প্রতিষ্ঠানে। আচ্ছা ওকে এখানে পাঠাও। আমরা যখন যাতায়াত করতাম বরানগর থেকে, এসব কোনো কোনো ঘটনা অন্য সাধুদের মুখ থেকে শুনেছি। 5 জন না 6 জন এক্স মহন্ত সেবা প্রতিষ্ঠানে ওনার আন্ডারে কাজ করছেন আর কি, এবং সকলে খুব বেশ আনন্দেই রয়েছেন। চরম দারিদ্র্যের মধ্যে বেতন দিতে হবে তিনি ভাবছেন। এই সময়তে এলেন, আমার স্মৃতি দুর্বল হয়ে গেছে। আমার খুব পরিচিত ওই যে প্রাচীর সিনেমার মালিক, কয়েকটা তার সিনেমা ছিল, বেশিরভাগ লোক, খুব ভক্ত। তার তিনি এসে একদিন দেখছেন মহারাজ যেন একটু চিন্তাক্লিষ্ট হয়ে রয়েছেন। বেতন দিতে হবে, টাকা নেই। শুনে গেলেন, 2-4 দিন পরেই তিনি ওই টাকা নিয়ে এলেন, বেতন দেওয়া হলো। তারপরে সেবা প্রতিষ্ঠানকে তিনি উত্তঙ্গে তুলে দিয়েছেন।
তার সাধন ক্ষেত্র ওটা। ওইভাবে ওই যে বিখ্যাত ধনী পরিবার কাশিতুই ছিল আমাদের সঙ্গে, কি নাম, কালো করে লম্বা করে, তাঁতিয়া। কিভাবে তাঁতিয়ার সঙ্গে তার আলাপ হয় আমরা তো এত ডিটেলস জানি না। পরে এসে তাঁতিয়া ওইদিকে ওই যে বিরাট একটা পার্ট তাঁতিয়া করে দিলেন, এবং তার ছেলে, তিনি, আমরাও দেখেছি তাকে কাশিতে তিনি রয়েছেন। আমিও তখন 2-3 বছর রয়েছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। অতি সাধারণ তিনি পোশাক পরিচ্ছদ পরতেন, খাওয়া দাওয়া তার অতি সাধারণ। আমি একদিন জিজ্ঞেস করলাম যে গৌরানন্দীর সঙ্গে আপনার কীরকম সম্পর্ক ছিল, হাত জোর করে, ভক্ত ভগবানের। আমার এত ভালো লাগলো না যে হাত জোর করে তার কুইক রিপ্লাই যে ভক্ত ভগবানের। যে এত নিষ্ঠাবান মানুষ, এত দরদি মানুষ। এই দরদ, তার কাছে একটু বসলে পরে আমাদের মনে হতো যে একেই বলে সাধু সঙ্গ, যে সাধু সঙ্গ দ্বারা মানুষের হৃদয়ের পরিবর্তন হয়ে যায়, হৃদয়ের বিকাশ হয়, ঈশ্বরের প্রতি প্রীতি ভালোবাসা আসে, ঈশ্বর দর্শন হয়ে যায়। ওই ডাক্তার যেমন বলল যে আমাদের কাছে ইনি, আমার কাছে ইনি ভগবান। ভগবান দেখি নাই, দেখার মতো কোনো প্রচেষ্টাও করি নাই, তার নির্দেশে, তার আদেশে এখানে কাজ করে গেছি। সেরকম ইনিও এরকম বললেন যে ভক্ত ভগবান। যে আমরা যখন ট্রেনিং সেন্টারে আছি, মাঝে মাঝে তো যেতে হতো সেবা প্রতিষ্ঠানে, কিন্তু এত দারিদ্র ছিল তখন, 2-4 জন ব্রহ্মচারী গেলেও খেতে দেওয়া অসুবিধা হতো। তো আমি একদিন গেছি, অফিসেই প্রণাম করতে গেলাম। আমি তো পরিচিত, আর তো কেউ পরিচিত নয়। বলে, হে তুমি সেদিন না খেয়ে চলে গেছো তো? আমরা কি বলবো, খবর রাখার সমস্ত। বলে যেদিন আসবে আমার সঙ্গে একবার দেখা করবে তো। বুঝলাম যে তিনি আমাকে না খাইয়ে ছাড়বেন না। এর সঙ্গে একটি পারিবারিক কথা বলি, যে আমাদের পরিবারের আমার দাদার জামাই, আমার সঙ্গে তাদের জামাইকে আমি দেখি নেই, দাদার সঙ্গে কোনো আমার এ ছিল না। ওই যে চলে এসেছি 33 বছর বাদে তাদের সঙ্গে দেখা হয়েছে। তারপর যে ব্লাড না দিলেও তো অপারেশন করতে হবে রুগীটার, কিন্তু ব্লাড আপনাকে দিতেই হবে। বলছে দেখুন ব্লাড দেওয়া, আমার তো বয়স হয়ে গেছে দেখছেন, দাদা আমার চেয়ে তো অনেক বয়স্ক। তা যারা দেওয়ার কথা তাদের মধ্যে একজন তখন আপনাদের কাছেই মানুষ হচ্ছে, কি নাম বলেছে। বলে সঙ্গে সঙ্গে বেল্ট টিপলেন। বলে দেখো এর পেশেন্ট রক্ত দেওয়ার মতো সেরকম কেউ নেই, ও রক্ত দিতে পারবে না, এই বৃদ্ধ রক্ত দিতে পারবে না। পরবর্তীকালে দাদা বলেছে, এবং কাঁদতে কাঁদতে বলেছে, যে শুধু আমার নামটা তিনি বলেছেন, কত ব্রহ্মচারীর মধ্যে আমি একজন, কিন্তু এই মানুষটি, আমি অত্যন্ত ভাগ্যবান। আজকে 2-4টে কথা আমি বাইরে বলি। ওই তিনি বললেন, তোমাকে পণ্ডিত হতে কে নিষেধ করেছে? হ্যাঁ, তা তার সাহচর্য, তার কৃপা, তার আশীর্বাদ আমার মতো কয়েক সহস্র লোক পেয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। তার কাছে কে প্রিয় কে অপ্রিয় কে বুঝতে পারত না। তার ছিল অন্তরের মধ্যে সে একটি কৃপা দৃষ্টি, যে
আশীর্বাদ। পুরুলিয়া তখন চলছে একটা বিরাট সমস্যা আমাদের। তিনি যাচ্ছেন সমাধান করার জন্যে। যাদের সঙ্গে এই নিয়ে বিবাদ বিসম্বাদ, একটি রাজনৈতিক দলের কর্মী সমস্ত, তিনি যাচ্ছেন, তারা আসছে, তাদের সঙ্গে তিনি এরকমই কথা বলছে যে দেখো, আমরা ঠাকুরের কাজ করছি, তোমরাও করছো, তোমাদের সংসার নাই, তোমরা বেতন নিচ্ছ, আমরা এখানে থাকি খাই, তা ভালো করে চিন্তা করো, যা করছো যা করবে ভালো করে চিন্তা করো। তাদের সঙ্গে মিশে তিনি গল্পগুলো করতে লাগলেন। ধীরে 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 সে আন্দোলন তো একবারে শেষ হয়ে গেল। তখনকার দিনে ওই গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন চৌধুরী, কিচ্ছু নাম মনে পড়ছে না। আমাকে বলে, ওই তোমার সঙ্গে তোর আলাপ আছে? হ্যাঁ মহারাজ আলাপ আছে। হ্যাঁ হ্যাঁ বিনয় চৌধুরী, আলাপ আছে। হ্যাঁ বলে আমার সঙ্গে আলাপ আছে, তোকে একবার ডাকো, অথবা তুমি বলো যে মহারাজ আপনার খোঁজ করছিলেন, এটুকু বললেই হবে। তারপর মহারাজের কাছে দেখা করতে গেছেন। হ্যাঁ কি কথা হয়েছে আমরা জানি না। বিনয়বাবু আমার ছোটবেলাকার পরিচিত। উমানন্দ সাহেব বললেন, তুমি বিনয়বাবুকে আসতে বলো, এই গণ্ডগোল হচ্ছে, উনি তো প্রভাবশালী মন্ত্রী একজন, তাহলে দেখুন দাদা একবার আসুন, এত বড় প্রতিষ্ঠানটা কিন্তু আপনার দলের লোকেরাই নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ যাবো যাবো যাবো। এলেন, মিটিং টিটিং হলো টলো ইত্যাদি। পরে ধীরে ধীরে উনিই বললেন, এই 15-16 জনকে ছাঁটাই করে দাও, ওরা একটু গোলমাল করবে, পুলিশ ডাকবে না। কিন্তু এর পিছনে রয়েছেন গহনানন্দজি, তিনি কোনো সাজেশন দেন নাই, কিন্তু তিনি এত যুক্তি তর্ক দিয়ে এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার একটি বিরাট প্রতিষ্ঠান, ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা ভালো প্রতিষ্ঠান, যেখানে ন্যাশনাল স্কলারশিপ নিয়ে ছাত্ররা আসত। তখনকার দিনে নরেন্দ্রপুর, রহরা, পুরুলিয়া আর বিশ্বভারতী শান্তিনিকেতন। টাইম হয়ে গেছে, 5 মিনিট। তা সেই হিসাবে ওই প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব শুধু সাধুদের নয়। বিনয়বাবু আমাকে পরে বলেছিলেন যে মহারাজের কথার কি ওয়েট, আমাকে একটা কিছু বলতে হয়নি। তিনি আমাকে বলেনও নাই যে এদের আমরা তাড়িয়ে দেব, এদের আমরা রাখবো না, এ প্রতিষ্ঠান বন্ধ করে দেব, কিচ্ছু বলেননি। শুধু স্বামীজির কথা, যে স্বামীজি চেয়েছিলেন শিক্ষার বিস্তার, আর এই শিক্ষার সমস্ত রোগের পরম চরম ওষুধ। শিক্ষা ছাড়া জাতির উন্নতি নাই। এই কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে গেল। তখন আমি দেখলাম যে না, এই আন্দোলনকে তুলে নিতেই হবে। যাদের বলার বললাম টললাম, তারপরে আমি কিছু সাজেশন দিয়ে চলে গেলাম, যা হোক মিটে তো গেল। হ্যাঁ, তো এইরকম তার মাথায় কত দুর্ভাবনা, তিনি আসছেন, মাসে মাসে আসছেন, আমাদের সাহস যোগাচ্ছেন। ওদের সঙ্গে তো দেখা হচ্ছে সবসময় তা নয়, কিন্তু আসছেন। সকালবেলা ব্রেকফাস্ট করছে, আমি গেলাম, সুভাষ এখানে অনেক আঙুর রয়েছে, খাও। তো আমি একটা আঙুর নিয়ে খেলাম। কেমন খেলে? খুব টক আর কি। কেমন খেলে? আপনি তাকে খেয়েছেন? বলে দেখো, এই ঠাকুরকে বা সাধুদের যে জিনিসটা দেবে, খুব ভালো করে অত্যন্ত প্রীতির সঙ্গে ঠাকুরকে, অত্যন্ত ভালোবাসার সঙ্গে ঠাকুরকে দিতে হবে। তিনি তো খান, তো আমরা যা দেব তিনি খাবেন। মানে এত কথাগুলো তার ওজন ছিল। হ্যাঁ,
সেদিন থেকে আমারও ধারণা সত্যি তাই তো। ওই কামরপুকুরের বলতে হতো যে সবচাইতে ভালো জিনিসটা নিয়ে আসবে ঠাকুরের জন্য। তার একটা আলাদা রুচি ছিল। হ্যাঁ, তা এইগুলি ওনার কাছে অনেক শেখার জিনিস ছিল। কথাবার্তায় সংযত ছিলেন, সকলকে মান্যতা দিতেন। আমি তখন 3-3.5 মাস আসি, শুনেছেন একজন ব্রহ্মচারী আছে, হ্যাঁ, বলে আরে ওকে ডাকছো না কেন, ও তো স্কুলে পড়াচ্ছে, এ করছে, ওকে ডাকো। তখন আমি এসে প্রণাম টনাম করার পর থেকে সেই যে আমার সঙ্গে পরিচয় ছিল, সেই তখন হতে সারা জীবন থেকেছে। একবারে নিয়ে গেছি আমি চেরাপুঞ্জিতে, সেখানকার উনি যাতে লোকে সেই ওরা সেই বাসনা নিয়ে এ করে তা করে প্রসেশন করে তাকে ইয়ে করছেন, গ্রিট করছেন সবাই। আর এত দরদ। মহারাজ আমার সঙ্গে কথা হয়েছিল দীক্ষার কথা, সপ্তর্ষি মহারাজ সব জানে টানে, বলে হবে তো। দিনু একটি জায়গার নাম করলেন, নটিংহাম, আমাদের খুব বিরাট স্কুল, সেখানে যে সব দীক্ষা হলো। এত কষ্ট করে দীক্ষার্থীতে যাওয়া, এই 24 পরগনার একটি জায়গায় আশ্রম, সেখানে দীক্ষা হবে। মহারাজকে বললেই রাজি হয়ে যান। মহারাজের যেখানে ঘর আর টেম্পোরারি ল্যাট্রিন করেছে দূরে, তিনি সেখানেই যাচ্ছেন। কোনো ভাইস প্রেসিডেন্ট মহারাজ এখানে থাকার ঘর, আর আমাদের মন্দিরের কাছাকাছি ল্যাট্রিন, তাও ল্যাট্রিন মানে কি টেম্পোরারি করে দিয়েছে একটাই পর্যন্ত, জল নাই। আবার তার মনের মধ্যে কোনো বিকার নেই, খাওয়া দাওয়া থেকে এটা ভালো নয়, এটা খাবো না, এটা রান্না হয় নাই, কিছু না। মানে এমন করে নিয়েছিলেন জীবনটিকে, এমন উচ্চ স্তরে পৌঁছে গেছিলেন তিনি। হ্যাঁ, সুখে দুঃখে সময় করতে লাভালাভু জয়া জয়ু, হ্যাঁ, যেই তার জীবন ছিল। একবারে অন্তিম শয্যায় দলে দলে সাধুরাও যাচ্ছে, আমি কয়েকবার গেছি। তার কয়েকদিন বাদই শরীর চলে যাবে, উনি চিত হয়ে শুয়ে আছেন। হয়তো আমার মনের ভুল, দৃষ্টির ভুল, আমার মনে হলো যেন উনি একবার চোখ খুললেন এরকম করে। হয়তো জিনিসটা কিছুই নয়, তা আমার যেন মনে হলো উনি আমাকে দেখলেন একবার। তার সম্বন্ধে আরও অনেক স্মৃতি আছে, সময় হয়ে গেছে। এখনও তার কথা আমি মাঝে মাঝে ভাবি, যেটা বলেছিলেন যে দেখো ঠাকুরের কথা এখানে বলছো, তুমি জানবে তোমার কল্যাণ হচ্ছে। সেই তার কথা শুনে আমি কোনোদিন কোনো জায়গায় আমন্ত্রণ এলে আমি না করি না। আমি বিরাট বক্তা নই, শাস্ত্রে আমার গভীর কোনো সেরকম জ্ঞান নেই, কিন্তু একটি মানুষের কথায় আমার মনে একটা সাহস এসেছিল। হ্যাঁ, আর একটি শেষ 2-4 কথা বলে শেষ করছি। 125 বছর পূর্তি হবে কাঁকুরগাছিতে। তা সেখানে কাঁকুরগাছির ওদের নিয়ে মিটিং টিটিং হচ্ছে। আমাকে একদিন বললেন যে ওই তারিখে একটা মিটিং আছে, তোমাকে কিছু বলেছে কেউ? তাহলে না তো বলেনি তো, ওই জন্য তুমি আসবে। তা আমি গেছি, বসে আছি ইত্যাদিতে। তোমার কিছু বক্তব্য আছে? না মহারাজ, আমাকে যা বলবেন আমি তাই করব। হ্যাঁ, বলে তুমি একদিন না, প্রত্যেক দিনই আসবে, বিকালবেলার দিকে আরম্ভ হবে তো। তারপরে যেদিন আরম্ভ, তার আগের দিন বললেন যে দেখো এখানে যে সাধুর দায়িত্ব ছিল ওই অ্যাঙ্কারিং করা, সেটা তিনি বলছেন পারবেন না, তার শরীর ভালো নয়। তা তুমি তো কাশীপুরে করেছো আমি শুনেছি, হ্যাঁ, তা তুমি করো এটা। হ্যাঁ, মানুষ করবো। সেখানে লোকেশ্বরজি থেকে আরম্ভ করে, ভূতেশানন্দজি থেকে আরম্ভ করে প্রভানন্দজি, তখন সমস্ত বক্তা, এবং বাইরের বড় বড় বক্তা, ত্রিগুণার সেনের মতো মানুষ, তিনি বক্তা। বহু লোকের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল।
আর প্রত্যেক দিন আমাকে ইন্ট্রোডাকশন দিতে হলো। 2 দিন দিব্যানন্দজি দিয়েছিলেন, আর বাকি কয়েকদিন আমি দিয়েছিলাম। দিব্যানন্দজি এবং আমি একসঙ্গে ছিলাম, বাকি আমি কয়েকদিন একক ছিলাম। লক্ষ্মীনারায়ণজি বললেন যে হ্যাঁ, তোমার এই কাজটি ভালো হয়েছে। মহারাজের একটা আস্থা আমার ওপর ছিল, আর আমিও মনে করতাম হ্যাঁ, এনার সঙ্গে যেন আমার একটা জন্মান্তরিত যে সংস্কার তৈরি হয় মানুষের, তার কৃপায় আমার এটা হয়েছে। স্বভাবতই বিভিন্ন সময় আমার কিছু দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পূর্ণ করেছি। একবার বললেন, দেখো এই কয়েকটি জায়গাতে ছোট ছোট ড্রামা করে এখানে একবার করাতে পারো। তাহলে করাতে পারবো না, আমাদের স্কুলটা আমি করাবো। আপনার কাছে তো বহু জায়গার ভক্ত আসে যারা স্কুল চালায় ইত্যাদি, তো ঠিক বলেছ। তারপরে তিনি প্রোগ্রাম করলেন, বরানগর থেকে আমাদের ছেলেরাও একটা ড্রামা করলো, আমাদের ছেলেরাই ফার্স্ট হলো। বলে কী গো, তুমি কীভাবে যোগাযোগ করে ফার্স্ট হয়ে গেলে? আর না মহারাজ, যারা শুনেছে সবাই প্রশংসা করে যোগাযোগ এলো, হাসতে হাসতে বলছেন আর কি। এরকম ছিল মহারাজের হৃদয়, অপূর্ব হৃদয়। আমরা সকলে তাকে স্মরণ করি, নতমস্তকে তাকে স্মরণ করি। তিনি আছেন, সঙ্গে বিরাজিত রয়েছেন। এই সঙ্গের জন্য এখনও তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, আমরাও তার কাছে প্রার্থনা করছি। আপনারা যারা এখানে শুনছেন বিভিন্ন জায়গা থেকে, ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের সকলের কল্যাণ কামনা করি। যারা এই মানুষটির সঙ্গে পরিচিত হয়েছেন অথবা যারা তার কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছেন, সেটি আপনারা মনে রাখবেন, তিনি সর্বদাই আপনাদের সঙ্গে আছেন। এখানে বই বার হয়েছে, স্বভাবতই বহু জায়গায় লেখালেখি করেছেন, এবং সেই বইখানির আমি সম্পাদনা করেছি। আর একটি পার্ট বের হবে, সেটাও কাজকর্ম চলছে। আপনারা পড়বেন, আপনাদের কোনো সাজেশন থাকলে পরে আমাদের জানাবেন। পরবর্তী পর্যায়ে যখন প্রিন্ট বেরোবে আবার সেগুলো সংযুক্ত থাকবো। নমস্কার, ধন্যবাদ। এই কথামৃত ভবনের যিনি অধ্যক্ষ, আমাদের প্রিয় সুকুমার মহারাজ, তার একটা গভীর নিষ্ঠা রয়েছে রামকৃষ্ণ ভাব আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া। এখন বিভিন্ন জায়গায় আমাদের এই পাঠ প্রবচন তো বন্ধই রয়ে গেছে, কিন্তু বিগত কয়েক মাস ধরে আমরা প্রোগ্রাম দেখছি যে তিনি ঠিক আপনাদের কথা ভেবে এক একটি এরকম অনুষ্ঠান করে যাচ্ছেন। আমরাও যথাসাধ্য এটির মধ্য দিয়ে শ্রী ভগবানের সেবা করে যাচ্ছি। তাই সুকুমার মহারাজকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা অনেকে হয়তো জানেন, যখন এই রোগের প্রাদুর্ভাব হয়নি, প্রতি মাসে আমি একবার করে যেতাম। আমাদের মতো অনেক সাধু একবার করে যেতেন মাসে। আমরা যে আনন্দ পেতাম, যে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য, যার কৃপায় এই কথামৃত চতুর্দিকে আজকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। একজন মুসলমান বক্তা, বিখ্যাত অধ্যাপক, নামটা আমি করছি না, তিনি ঢাকায় বক্তৃতা করেছেন একটি জায়গায়। যেমন একটা দিন আসবে যখন বেদ, কোরআন, বাইবেল কিছু থাকবে না, পৃথিবীতে একখানি ধর্মগ্রন্থ থাকবে, সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তার ওই দুঃসাহসিক কথা মুসলমান সমাজের মধ্যে তিনি বলছেন, ঢাকায় যে বক্তৃতা করতে করতে, যে এই রামকৃষ্ণ আর এই যার কথা। এখানে তিনি এসেছেন, প্রভু আশীর্বাদ করেছেন মাস্টারমশাইকে। তাই মাস্টারমশাইকে আমরা এখান থেকে প্রণাম জানাই, এই মহতী সভা থেকে। নমস্কার, ধন্যবাদ।